ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য আরেকটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। মেয়েটিকে তার সৎ বোনের জায়গায় মাফিয়া সিওর সাথে বিয়ে দেওয়া হয়, যে কিনা অনেক বেশি ডেঞ্জারাস ছিল এবং নিষ্ঠুর ছিল, এবং তার ব্যাপারে গুজব ছড়ানো ছিল সে অনেক বেশি আগলি। আমাদের গল্পের হিরোর সাথে এরকম কোনো কিছু হয়েছিল যে কারণে সে কাউকেই বিশ্বাস করতে পারতো না। তাই সে আমাদের নায়িকাকে গোল্ড ডিগার ভাবতে শুরু করে, কারণ তার পরিবার অনেক বেশি বড়লোক ছিল আর সে ভেবেছিল তার ওয়াইফ তাকে টাকার জন্যই বিয়ে করেছে। কিন্তু আমাদের গল্পের নায়িকা কিভাবে আমাদের নিষ্ঠুর হিরোর মনে জায়গা করে নিবে, এটাই আমরা ড্রামার মধ্যে দেখব। তাহলে চলো আজকের ইন্টারেস্টিং ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা জেনিকে দেখানো হয়, যাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়, যেখানে তার বাবা এবং সৎ মা চেয়েছিল তাকে কিম পরিবারে বিয়ে দিতে, কারণ সেই পরিবার অনেক বেশি বড়লোক একটা পরিবার ছিল। আর তাকে তার সৎ মা বলছিল, তুমি যদি সেই পরিবারে বিয়ে করো অনেক বেশি লাকি হয়ে যাবে। তখন জেনি তাদেরকে বলে, যদি আপনাদের এরকমই মনে হয় তাহলে কেন না আপনাদের প্রিয় মেয়ে ডেইজির বিয়ে কিমের সাথে করিয়ে দেন, তাহলে তার লাক আরো বেশি ভালো হয়ে যাবে কিমকে বিয়ে করার পরে। ডেইজি চিল্লাতে শুরু করে আর বলে, সে আগলি পার্সনকে আমি কখনোই বিয়ে করব না। সবাই খুব ভালোভাবেই জানে কিমের অনেক বড় একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সে কার অ্যাক্সিডেন্টের সময় তার পুরো শরীর গাড়ির মধ্যে থাকার কারণে তার শরীর অনেক বেশি জ্বলে গেছে। তাই তাকে সবাই ডেভিল বলে, কারণ আগুনে পুড়ে যাওয়ার কারণে তার চেহারা অনেক বেশি আগলি হয়ে গেছে এবং তার শরীরও। তাছাড়া তার হার্টও অনেক বেশি আগলি, আর সে কোনো মানুষকে পছন্দই করে না, আর সে কাউকে ভালোভাবে ট্রিটও করে না। জেনি তো সেখানে বিয়ে করতেই চাচ্ছিল না, কিন্তু তার সৎ মা এবং বাবা অনেক বেশি ফোর্স করতে শুরু করে, কারণ তারা তার প্রিয় মেয়ে ডেইজির বিয়ে সেখানে কখনোই দিবে না। কারণ সবাই জানে কিম তো অনেক বেশি আগলি, আর তার বোন তো অনেক হ্যান্ডসাম একজন পুরুষকে বিয়ে করতে চায়। তাই জেনি তখন বাধ্য হয়ে সেই বিয়েটা করে। আমাদের বর্তমানে সিন দেখানো হয়, জেনি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়িতে চলে এসেছিল এবং তাকে যে রুমে যেতে বলা হয়েছিল সে রুমের মধ্যে যাচ্ছিল। সে বাড়িটাকে একেবারে ভুতুরে বাড়ির মতো সাজানো হয়েছিল। জেনি যখন সে রুমের মধ্যে প্রবেশ করে, সে তার হাজবেন্ড কিমকে দেখতে পায়, যে কিনা মাস্ক পরেছিল, কারণ তারা সবাই জানতো সেই সাইড তার আগুনে পুড়ে গিয়েছিল। কিম সেখানে তার সাথে অনেক রুড ব্যবহার করতে শুরু করে আর বলে, আমি খুব ভালোভাবেই জানি তুমি কেন এই পরিবারে বিয়ে করেছো। আমি দেখতে অসুন্দর হলেও আমার কাছে অনেক টাকা পয়সা আছে, আর তুমি তো একজন গোল্ড ডিগার যে কিনা টাকার জন্য আমাকে বিয়ে করেছো। আর সে জেনির কাছে চলে যায় আর বলে, কোনো ব্যাপার না, তুমি আমাকে শুধুমাত্র একটা বাচ্চা দিয়ে দাও, তারপর তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু জেনি তাকে এসব করতে মানা করে দিচ্ছিল। জেনি সেখানে তাকে থামাতে শুরু করে, হঠাৎ করে তার হাত লেগে তার মাস্ক তখন পড়ে যায়। তারপর জেনি যখন কিমকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সে রুম থেকে বের হয়ে যায় আর দৌড়াতে শুরু করে। তারা যাওয়ার পরই আমরা কিমের আসল রূপ দেখতে পাই। সে তার মেকআপ সরিয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি সে আসলে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। কিন্তু সিসিটিভি ক্যামেরা দেখে বলতে শুরু করে, আমি তো বলেছিলাম সে মেয়ে বিয়ে করার যোগ্য না, সে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। এখানে আমরা কিমের ভাই লুকে দেখতে পাই, তার তো বিশ্বাস হচ্ছিল না জেনি পালাতেও পারে। আসলে জেনির কাছে তার ফেস খারাপ লাগেনি, কিন্তু তার পার্সোনালিটি, রাগ এবং সে বড়লোক সব মেয়েরা শুধুমাত্র তার টাকার জন্যই তাকে বিয়ে করতে চায়। লু সেখানে পাস্টের কিছু মেমোরি মনে করতে শুরু করে। লু আর কিম যখন ছোট ছিল তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল। জেনি তখন নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচানোর জন্য ভেতরে গিয়েছিল। সেখানে থাকা একজন স্টাফ এবং বাড়ির কেউই ভেতরে যাওয়ার সাহস করছিল না, কিন্তু জেনি সেখানে গিয়ে তাদেরকে বাঁচিয়েছিল। লুয়ের সে পাস্টের মেমোরি খুব ভালোভাবেই মনে আছে, আর সে এখনো তাকে রিপে করতে পারেনি। আর লু খুব ভালোভাবেই জানতো জেনিকে তার পরিবারে কত কিছু ফেস করতে হয়, তাই ইচ্ছে করে সে কিমের বিয়ে তার সাথে ফিক্স করেছিল। হেই ক্রিকেট ভক্তরা, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 চলছে, আর যদি তুমি বড় ম্যাচ, দারুণ ক্রিকেট ভালোবাসো তাহলে এইবার 1x দেখে নাও। সব লাইভ ম্যাচ এখানেই। এখানে পাচ্ছ লাইভ ম্যাচ, কোনো দেরি নেই, লাইভ স্কোর এবং স্টার্টস এবং মজার টুলস। আর সব থেকে ভালো ব্যাপার, পিএসজি এবং সিরিয়ার মতো বড় দলের সঙ্গে অফিসিয়াল পার্টনারশিপ থাকায় 1x 100% বিশ্বাসযোগ্য আর নিরাপদ। আমি নিজেও সব মহিলা বিশ্বকাপ ম্যাচ 1x-এ দেখছি, একদম স্মুথ, কোনো ঝামেলা নেই, শুধু দারুণ ক্রিকেট। আমার প্রোমো কোড হুজ8 ব্যবহার করে নতুন ইউজাররা পাচ্ছে 12,000 টাকা পর্যন্ত বোনাস। তাই যদি তুমি মহিলা বিশ্বকাপ বা অন্য কোনো বড় ক্রিকেট টুর্নামেন্ট দেখতে চাও, পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করো বা গুগলে 1x সার্চ দাও, তারপর উপভোগ করো জমজমাট ক্রিকেট। আর সে কিমকে বোঝাতে শুরু করে, এই মেয়ে তোমার জন্য একেবারে পারফেক্ট। তুমি এখন তাকে বুঝতে না পারলেও পরবর্তীতে তাকে বুঝতে পারবে। তাছাড়া তুমি আমাকে প্রমিস করেছিলে আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে, আর আমার মরার আগের এটাই শেষ ইচ্ছে। আমি চাই তুমি জেনিকে বিয়ে করো, আর তাকে বিয়ে করার পর তুমি অনেক বেশি খুশি থাকো। লুয়ের সেখানে এরকম একটা রোগ ছিল, সে বেশি দিন বাঁচবে না। সে তার ভাইয়ের এরকম অবস্থা দেখে তখন বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তারা সেখানে প্ল্যান করেছিল তারা জেনিকে টেস্ট করবে, কারণে তারা এই সব কিছু করেছিল। কিম সেখানে তার ভাইকে সিসিটিভি ক্যামেরাতে বলছিল, আমাদের এখন অন্য মেয়েকে টেস্ট করতে হবে, কিন্তু ততক্ষণে সে রুমের মধ্যে আগুন লেগে গিয়েছিল। আর এই সব কিছু লুয়ের প্ল্যান ছিল।
কিম কখনোই তার ভাইকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতো না। সেই জায়গায় আগুন দেখে তার অবস্থা অনেক বেশি খারাপ হতে শুরু করে। ততক্ষণে সেখানে জেনি চলে আসে। জেনিকে সেখানে আসতে দেখে তার ফ্ল্যাশব্যাকের কিছু মেমোরি মনে পড়ে, যেখানে এরকমভাবে সে ফেসে গিয়েছিল এবং একবার কোনো মেয়ে তাকে বাঁচিয়েছিল। কিন্তু সেখানে তার কোনো ধারণাই ছিল না এই সবকিছু তার ছোটবেলার ঘটনায় ঘটেছিল, কারণ কিছু একটা কারণে তার ছোটবেলার কোনো মেমোরি তার মনে ছিল না। আর তার আগের সব ফ্ল্যাশব্যাকের সিনগুলো দুঃস্বপ্ন মনে হচ্ছিল। বর্তমানে জেনি কিমের কাছে চলে যায়, কিন্তু কিম তাকে ধাক্কা দিয়ে দেয়। তো কিম তাকে বলে, আমি বলছি না তোমার কোনো কিছু করার দরকার নেই, কারণ আমি জানি তুমি আমার ওয়েলথের পেছনে পড়ে রয়েছো, যেখানে আমার সম্পত্তি ছাড়া তোমার মনে অন্য কোনো ইন্টেনশন নেই আমাকে বিয়ে করার জন্য। জেনি তাকে বলে, তোমার আমাকে বিশ্বাস করতেই হবে, যদি আমাকে বিশ্বাস না করো আমার মায়ের রেখে যাওয়া ইনহেরিটেন্স আমি তোমার নামে করে দিব। কিমও তখন রাজি হয়ে যায়। জেনি সবকিছু এই কারণে করছিল, কারণ সে জানে তার তো এখন বিয়ে হয়ে গেছে, তার বাবা এখন তার মায়ের সম্পত্তি হাতাতে চাইবে। তাই সেই সম্পত্তি যদি সে কিমের নামে করে দেয় তাহলে সেই সম্পত্তি তারই থাকবে, কারণ কিম অনেক বেশি বড় লোক, তার সম্পত্তির ওপর তার কখনো নজরই পড়বে না। আর সে তার মায়ের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে সেফ রাখতে পারবে, আর পরবর্তীতে সবকিছু তার কাছেই চলে আসবে। তারপরের দিন যখন কিমের ঘুম ভাঙে, সে দেখতে পায় জেনি তার হাত ধরেই ঘুমিয়ে রয়েছে। কিম তো অবাক হয়ে জেনিকে দেখতে শুরু করে, কিন্তু ততক্ষণে জেনির ঘুম ভাঙতে শুরু করে। সেখানে কিমের মাস্ক পরা ছিল না, কিন্তু জেনি তার চেহারা দেখার আগে সে মাস্ক পরে নেয়। জেনি যেহেতু কিমের হাত ধরেছিল, কিম তখন তাকে ধাক্কা মারে, কিন্তু সে ধাক্কার কারণে সে তো কিমের উপরে পড়ে যায় এবং তাদের অ্যাক্সিডেন্টলি কিছু ধৈর্যই নেই। জেনি তাকে বলে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, তুমি এটাকে সিরিয়াস নিবে না, এই কেসের কোনো মানেই ছিল না। কথা বলে তারপর সে চলে যায়। তারপরে সিনে আমাদেরকে কিমকে দেখানো হয়, সে মাস্ক না পরেই লাঞ্চ করছিল। জেনি সেখানে তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কে? কিম তখন সেখানে তাকে লু বলে পরিচয় দেয়। জেনি জানতো কিমের একটা ভাই আছে, তাই সে ভাবতে শুরু করে হয়তো তাদের দুই ভাইয়ের চেহারা একই রকম, কিন্তু ভালো হবে যদি তাদের কাছ থেকে সে দূরত্ব বজায় রাখে। কিম তো তখন লুয়ের পরিচয় নিয়ে নিজেকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। জেনি তাকে বলে, তুমি কিমের ব্যাপারে এত কিছু বলতে পারো না, কারণ সে একজন পেশেন্ট, সে যদি এইসব কথা শুনতে পায় তার খারাপ লাগতে পারে। তারপর সে তার খাবার নিয়ে কিচেনে চলে যায়। মেয়ের তখন তাকে বলতে শুরু করে, ম্যাডাম আপনি টেবিলে বসে খাবার খেতে পারেন। জেনি তাকে বলে, দরকার নেই, আমি কোনো রুড ব্যক্তির সাথে টেবিল শেয়ার করতে চাই না। তারপর সে মেয়েকে কিমের ব্যাপারে জিজ্ঞেস করছিল। কিম তখন বলতে শুরু করে, হতে পারে কালকে রাতের জন্য আমার ভাই তোমার প্রতি রেগে আছে, আর আমি তো বুঝতে পারছি না ওয়েডিং নাইটের দিনই কেন তুমি পালাতে চাচ্ছিলে। তার কথা শুনে জেনি ভাবতে শুরু করে সে এত কিছু কিভাবে জানে। জেনি তাকে বলে, দেখো কালকে রাতে যা হয়েছিল সেটা আমার ভুল ছিল, কিন্তু আমি সেরকম ভুল আর কখনোই করব না। কথা বলে সে কিমের লাঞ্চ নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। কিম তাকে থামায় আর বলে, তুমি যদি আরেকবার আমার ভাইকে পরিত্যাগ করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি তোমার পা ভেঙে রেখে দিব। জেনি তার কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু সে সেখান থেকে চলে যায়। তারপর সে কিমের রুমে চলে যায় এবং বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে চলে এসেছি, আর কালকে রাতে যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু সেখানে কিমের জায়গায় তো লু বসেছিল। লু তাকে সেখানে ধন্যবাদ জানাচ্ছিল। তাকে এত জেন্টেলভাবে কথা বলতে দেখে সে তো অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর সে অবাক হয়ে ভাবতে শুরু করে সে কিভাবে এত বেশি সফট হার্টেড হয়ে গেল। জেনি সেখান থেকে চলেই যাবে। লু তখন তাকে বলে, আমি জানি আমার ভাই অনেক বেশি ইরিটেটেড আর কত বেশি রুড একজন পার্সোনালিটির মানুষ, কিন্তু তার মন অনেক বেশি পরিষ্কার। সে যদি কখনোই তোমাকে জ্বালাতন করে তুমি আমাকে বলতে পারো, আমি তাকে খুব ভালোভাবে শিক্ষা দিব। আর সে সেখানে জেনিকে ছোটবেলার কাহিনী বলতে শুরু করে, যেখানে তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, বাড়ির মধ্যে থাকা সবাই পালিয়ে গিয়েছিল, কেউ তাকে বাঁচানোর জন্য ভেতরে যায়নি। সে কষ্ট এখনো তার মনের মধ্যে গেঁথে আছে, তাই সে কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ সেই সময় তার সব আপন লোকেরা পালিয়ে গিয়েছিল, কেউ তাকে বাঁচানোর জন্য একটা পদক্ষেপও নেয়নি। ছোটবেলার এই ট্রমা সে এখনো ভুলতে পারেনি, যদিও তার ছোটবেলার তেমন কোনো কিছু মনে নেই। আর সেই কারণে সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, আর সবার সাথে অনেক বেশি রুড ব্যবহার করে। কিন্তু আমি চাই তুমি তাকে বোঝার চেষ্টা করো। জেনি সেখানে তাকে বলে, কোনো ব্যাপার না, কিন্তু সে মনে মনে ভাবছিল সে কি কালকে লুয়ের সাথে ছিল নাকি কিমের সাথে ছিল, কারণ তার মনে কিছু সন্দেহ ছিল। তাই সে তাকে জিজ্ঞেস করে কালকে রাতের ব্যাপারে। লু তো সেখানে সবকিছুই জানতো, কারণ সে সিসিটিভি ক্যামেরা দিয়ে সবকিছুই দেখেছিল। আর লু তাকে বলে, তুমি টেনশন নিও না, তুমি যখন এই পরিবারে চলে এসেছো তুমি খালি হাতে কোথাও যাবে না, আমরা এখানে সবার আগে তোমাকে মূল্য দিব। কথা শোনার পর জেনি তো খুশি হয়, কিন্তু তার সন্দেহ এখনো যাচ্ছিল না, কারণ কালকে রাতে কিম অনেক বেশি রুড ছিল, আর এখন যে আছে সে অনেক বেশি জেন্টাল। লু তাকে আরও বলে সে আগুন লাগার ঘটনার পর থেকে তার অ্যাস্তমা অ্যাটাক হওয়া শুরু করে দিয়েছিল, আর লু তো জেনির সাথে এই কারণে কিমের বিয়ে দিয়েছিল, কারণ সেই তাকে একেবারে পাল্টাতে পারবে এবং তার মন থেকে সব মানুষের প্রতি ঘৃণা দূর করতে পারবে। জেনি তো সেখানে অনেক বেশি কনফিউজ ছিল, কিন্তু সে তো জানতো না দুই ভাই তাদের রোল চেঞ্জ করে নিয়েছিল।
তারপরে সিনে আমাদেরকে জেনিকে দেখানো হয় সে বই পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিল। কিম সেখানে তার উপর কম্বল দিয়ে শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। তখনই জেনি কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পায় আর সে টেনশনে ছিল কিমের আবার কোনো কিছু হয়ে যায়নি তো। তাই সে বাথরুমের বাইরে থেকে তাকে ডাকতে শুরু করে, কিন্তু কিম কোনো রেসপন্স করছিল না। তার কোনো রেসপন্স না পেয়ে জেনি তো অনেক বেশি ভয় পেতে শুরু করে এবং বাইরে থেকে বলে, তুমি যদি কোনো রেসপন্স না করো তাহলে কিন্তু আমি ভেতরে চলে আসব। তারপর সে যখন দরজা খুলে তাড়াতাড়ি করে কিম সেই জায়গায় তার মাস্ক পরে নিয়েছিল। জেনি তো সেখানে তাড়াতাড়ি করে তার চোখ কভার করতে শুরু করে কারণ সেখানে তার অ্যাপস দেখা যাচ্ছিল। জেনি তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, তুমি কোনো রেসপন্স করছিলে না, তাই আমি ভেবেছিলাম তুমি আবার অজ্ঞান হয়ে যাওনি তো। আমি যদি জানতাম তুমি ঠিক আছো তাহলে তোমাকে বিরক্ত করতাম না। কিন্তু কিম তো হঠাৎ করে তাকে তার কাছাকাছি করে ফেলে আর বলে, এসব বন্ধ করো, আমি জানি সব কিছু তোমার বাহানা। আসলে তুমি তো এখানে তোমার ওয়েডিং নাইট স্পেন্ড করতে চাইছো। মনে হচ্ছে আজকে সে ওয়েডিং নাইট হয়েই ছাড়বে। জেনি তো সেখানে তাকে নিষেধ করতে শুরু করে, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না, তাকে বিছানা অবধি নিয়ে যায়। আর সে তো জেনির অনেক বেশি কাছাকাছি চলে যায় এবং তাকে একটা কিউট বাচ্চা দিতে বলছিল। জেনি সেখানে তাকে বলে সেই সব কিছুর জন্য রেডি না, তাই আমাদের এরকম ব্যবহার করা বা এরকম কোনো কিছু করা ঠিক হবে না। কিম তার কথা শুনছিল না, তাই সে বাধ্য হয়ে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় লাগানোর কারণে তার চেহারায় থাকা মাস্ক তখন পড়ে যায়। জেনি যখন সেখানে কিমকে দেখতে পায় অনেক বেশি ভয় পেয়ে যায় আর বেরিয়ে পড়ে, কারণ সে তাকে লু নামে চেনে। জেনির বাইরে যাওয়ার পর দুজন স্টাফ সেখানে চলে আসে। জেনি তখন সবকিছু তাদেরকে বলতে শুরু করে। মেয়ের তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন আর আপনার অনেক বেশি ঘুম আসছে, এ কারণে আপনি এরকম কিছু দেখেছেন। আপনার রুমে কিভাবে মিস্টার লু থাকবে? আপনার রুমে তো মিস্টার কিম আছে। জেনি বলছিল, তোমরা সবাই ভেতরে আসো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু তারা তো জেনির রুমের ভেতরে যেতেই চাচ্ছিল না, উল্টো তাকে অন্য রুমে নিয়ে যেতে চাইছিল। জেনি তাদের এসব ব্যবহার দেখে বুঝতে পারে কোনো কিছু গরমিল আছে আর তারা তার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে, তাই সে ভালোভাবে চেক করার জন্য ভেতরে যেতেই চাচ্ছিল। ততক্ষণে কিম তো অন্য রুম থেকে বের হয় আর সে জেনির কাছে এসে তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে একদিনেই তুমি আমার প্রতি অনেক বেশি আসক্ত হয়ে গেছো, সব জায়গায় শুধুমাত্র আমাকেই দেখছো। সার্ভেন্টেরা সেখান থেকে চলে যায়। কিম তাকে বলে, এখন তুমি এই ব্যাপারে কি রেসপন্স করবে? জেনি তাকে বলে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কিন্তু কিম তার অনেক বেশি কাছাকাছি চলে যায়, কিন্তু সে জেনির সাথে কোনো কিছু করবে। জেনি তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দেয় আর বলে, আমার সাথে রেসপেক্টফুলি ব্যবহার করবে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তারপরের দিনে আমাদেরকে জেনিকে দেখানো হয় সে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য গিফটের ব্যবস্থা করছিল, কারণ এটা একটা নিয়ম ছিল, হাজব্যান্ড ওয়াইফকে মিলে ওয়াইফের বাড়িতে যেতে হয় উপহার নিয়ে। কিম সেখানে আসলে স্টাফ তাকে সবকিছু বোঝাতে শুরু করে, কিন্তু কিম বলতে শুরু করে, বিয়ের এখন একদিন হয়েছে মাত্র, তুমি তোমার পরিবারকে উপহার দেওয়াও শুরু করে দিয়েছো। জেনি তাকে বলে, এটা নিয়মের অংশ। কথা বলে জেনি তখন তার প্যারেন্টসের বাড়িতে যাওয়ার জন্য একাই চলে যাচ্ছিল, কিন্তু কিম তাকে থামায় এবং তার গোল্ডেন কার্ড তাকে দিতে শুরু করে আর বলে, তুমি এটা রাখো, আমি চাই না তুমি আমার পরিবারকে অপমানিত করো। জেনিও তখন সে কার্ড নিয়ে নেয়। তারপর সে তার প্যারেন্টসের বাড়িতে চলে যায়। স্টাফ তাকে বলে, আপনি ভেতরে যান, আমি সবকিছু নিয়ে তারপর আসছি। জেনির যাওয়ার পরপরই স্টাফ তখন কিমকে কল করে আর বলে তারা পৌঁছে গেছে। জেনির প্যারেন্টস অনেক বেশি রুড হতে পারে, তারা কোনো সমস্যা করতে পারে। তারপর জেনি যখন ভেতরে যায় তারা সবাই তো কিমের ব্যাপারে তাকে জিজ্ঞেস করছিল। জেনি তাকে বলে তার হেলথ ভালো না, তাই সে আসতে পারেনি আর আমি এখানে একাই এসেছি। তারা তখন বলতে শুরু করে, সে তো জীবিত আছে, মারা তো আর যায়নি, আসলে কি বা সমস্যা হয়ে যেত। ডেইজি তার মাকে বলতে শুরু করে, মা আপনি তো জানেনই ডিসেবল মানুষরা কিরকম হয়, তাই আমরা সেই মানুষের প্রতি কি বা হোপ রাখতে পারি। জেনি সৎ মা তারপরও তার উপর চিল্লাতে শুরু করে, এগুলো উপহার, এগুলো আপনার কাছে কম লাগছে? সৎ মা বলে, তুমি এত বড় একটা পরিবারে গিয়েছো, তুমি কি ভেবেছো এতটুকু উপহার দিয়ে আমাদেরকে খুশি করতে পারবে? জেনি তাকে বলে, আমার বিয়ের সময় আপনারা কিম পরিবারের কাছ থেকে 50 মিলিয়ন টাকা নিয়েছিলেন, সে টাকাও কি আপনার কাছে কম মনে হচ্ছে? সেখানে সৎ মা তো আর কিছু বলতে পারে না। ডেইজি তো সেখানে তার ওয়েডিং নাইট নিয়ে অনেক বেশি ঠাট্টা করতে শুরু করে। ডেইজির কথা শুনে সৎমাও হাসতে শুরু করে। জেনি তাকে বলে, মনে হচ্ছে ওয়েডিং নাইট নিয়ে তোমার অনেক বেশি এক্সপিরিয়েন্স, তুমি কয়জনের সাথে রাত কাটিয়েছো? কথা শোনার পর তো ডেইজি অনেক বেশি রেগেছে এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত তোলে, কিন্তু ডেইজিকে সেই জায়গায় তার বাবা থামাতে শুরু করে আর এরকম করতে মানা করে আর শান্ত হয়ে বসতে বলছিল। ততক্ষণে আমরা দেখতে পাই সেই জায়গায় তো কিমও চলে। তখন তার বাবা তাকে বলে, জেনি তো এখন বিয়ে করে অন্য পরিবারে চলে গিয়েছিল, কিন্তু তার মা তো এই পরিবার থেকে বিলং করে, তাই তার মায়ের সম্পত্তিগুলো এই পরিবারে থাকা উচিত। জেনি বলে, আমার তো এরকম মনে হয় না, আমার মা যেহেতু এই সবকিছু আমার নামে করেছে, এর মানে সবকিছু আমার হকের ছিল। তাছাড়া আপনারা যে বলছেন আমি বিয়ে করে অন্য বাড়িতে চলে গিয়েছি, আপনাদের এ কথা ভুল।
আমি আমার মায়ের সম্পত্তি নিয়ে আমি আমার নিজের বাড়িতে চলে যাচ্ছি, যেটা কিনা কিম পরিবারে। আর আমি আমার সব সম্পত্তি আমার হাজবেন্ডের নামে করে দিব। কিম তো সেই জায়গায় জেনের প্ল্যান সম্পূর্ণরূপেই বুঝতে পারছিল কেন সে সম্পত্তি কিম পরিবারের নামে করতে চাইছে। তারা তো সে কথা শুনে চিল্লাতে শুরু করে আর বলে, আমরা এত বছর ধরে তোমার সাথে আছি আর তুমি সব সম্পত্তি তাদের নামে ট্রান্সফার করে দিবে? তুমি কি বুঝতে পারছো তুমি কি সব কথাবার্তা বলছো? এখন তো এই সম্পত্তি আমাদেরই প্রাপ্য, কারণ তাদের কাছে অলরেডি অনেক প্রপার্টি আছে। জেনি বলে, যেটা যার আছে সেটা তার হকের, তাই ভালো হবে আমার হকের জিনিসের উপর একেবারেই নজর দিবেন না। তাই আমার জিনিসে হক দেখানো একেবারে বন্ধ করে দেন। সৎমা তো এইসব কথাবার্তা শুনে অনেক বেশি রেগে যায় এবং সে অজ্ঞান হওয়ার নাটক করতে শুরু করে। ডেইজি তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, তুমি আমাদের পরিবারের জন্য অনেক বেশি আনলাকি, কারণ তুমি যখনই আসো তখনই ঝগড়া হয়, মারামারি হয়, মানুষ অসুস্থ হয়। আমি আশা করি তুমি আমাদের জন্য যত খারাপ ভেবেছো তত খারাপ তোমার হাজবেন্ডের সাথে হোক আর তোমার হাজবেন্ড মারা যাক। তার এই মিসবিহেভ দেখে জেনি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং তাকে থাপ্পড় মেরে বসে। এই সব কিছু দেখার পর তো সৎ মা তার জ্ঞানে ফিরে আসে। ডেইজি তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়ার? জেনি তাকে বলে, আমার হাজবেন্ডকে নিয়ে এইসব কথাবার্তা তুমি বলতে পারো না, যদি আরো বলো আরো থাপ্পড় মারবো। ডেইজি তো অনেক বেশি রেগে যায় এবং গার্ডদেরকে জেনিকে ধরতে বলছিল। তারা এসে জেনিকে ধরে আর সে বলে, এখন আমি তোমাকে শিক্ষা দিব, আর চাকু ওঠায়। তারা সবাই তো সেই সিন দেখতে শুরু করে, কেউই তাকে থামানোর চেষ্টা করেছিল না। ডেইজি তো সেই জায়গায় তার চেহারা নষ্ট করতে চাচ্ছিল, কিন্তু সে কোনো কিছু করার আগে সামনে কিম চলে আসে, এই কারণে আঘাত তার লেগে যায়, কারণ কিম তার হাত দিয়ে সে চাকুটাকে থামিয়ে দিয়েছিল। তারা সবাই তো সেই জায়গায় কিমকে দেখে অনেক বেশি ভয় পেতে শুরু করে, কারণ তারা খুব ভালোভাবেই জানতো কিম কত বেশি ডেঞ্জারাস। কিম যেহেতু তার পরিচয় সবসময় হাইড রাখতো, তাই তারা জানতো না যে জেনির সাথে তারই বিয়ে হয়েছে। কিম তো চাকু উঠিয়ে ডেজির সাথে সেরকমই করতে চাচ্ছিল, কিন্তু সেই জায়গায় জেনের বাবা বলতে শুরু করে, আমরা তোমাকে কম্পেনসেট করতে রাজি আছি, প্লিজ এরকম কোনো কিছু করো না। কিম বলে, জাগটাকে রক্ত দিয়ে ভর্তি করে দাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমার রক্ত দিয়ে এটা ভরতে পারো, না হলে তোমার ওয়াইফের, না হলে তোমার মেয়ের। তোমরা কি করবে তাড়াতাড়ি বলো, না হলে তোমাদের মেয়ের রক্তই আমার নিতে হবে। তারা সবাই তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর ক্ষমা চাইতে শুরু করে। ডেইজিও তো অনেক বেশি ভয় পেয়ে বারবার সরি সরি বলছিল। কিম সেখানে বলতে শুরু করে, আমি তো জানতাম জেনির মায়ের অনেকগুলো বিলাস ছিল যেগুলো তার ইনহারিটেন্স, কিন্তু তোমরা তোমাদের নামে করে নিয়েছো। জেনি তো অবাক হয়ে তাকে দেখতে শুরু করে, কারণ সে তাকে সাপোর্ট করেছিল। জেনির বাবা তো ভয় পেয়ে যায় আর বলে, কোনো ব্যাপার না, আমি সবকিছু তার নামে ট্রান্সফার করে দিব, তার মায়ের বিলাগুলো আমি তার নামেই করে দিব। কিম তাকে বলে, সন্ধ্যার আগে সবকিছু কমপ্লিট করে ফেলবেন, না হলে কিন্তু সন্ধ্যার পরে আমার ইভিল সাইড বের হয়ে আসে, তখন আমি কি করব আমি নিজেও জানি না, তখন তো আমি মানুষের বডিও খেয়ে ফেলতে পারি। এ কথা বলে ভয় দেখিয়ে সে জেনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জেনি তাকে ধন্যবাদ জানাতে শুরু করে। কিম তাকে বলে, তুমি আমাকে কিছু বললে? জেনি তাকে বলে, হ্যাঁ, এ ব্যথা তুমি আমার কারণে পেয়েছো, তাই আমি তোমাকে সরি এবং থ্যাংক ইউ দুইটাই বলতে চাই। কিম তাকে বলে, আমি যেহেতু আঘাত পেয়েছি, আঘাতকে তুমি ঠিক করে দাও। ওপর থেকে স্টাফে সবকিছুই দেখছিল আর তাদের কাছাকাছি আসতে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ সেও দেখতে পাচ্ছিল কিম আস্তে আস্তে জেনির প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই জেনি কিমের আঘাতের জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল এবং ব্যান্ডেজ করে দেয়। কিম তাকে বলতে শুরু করে, সরি বলার জন্য তুমি আমার ব্যান্ডেজ তো করে দিয়েছো, কিন্তু থ্যাংক ইউ বলার জন্য তুমি আমার জন্য কি করবে? জেনি তাকে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অনেক সুন্দরী একটা ওয়াইফ খুঁজে দিব। কিম তাকে বলে, তুমি আমার জন্য ওয়াইফ খুঁজবে? তোমাকে এত অধিকার কে দিয়েছে? এ কথা বলে সে তো জেনির কাছাকাছি আসছিল। জেনি তাকে বলে, তোমার যা করানোর তুমি আমাকে দিয়ে করাতে পারো, কিন্তু আমার সাথে তো আজব ব্যবহার করবে না। কিম তাকে বলে, তুমি কোন আজব ব্যবহারের কথা বলছো? জেনি তাকে বলে, তুমি আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু সে তাকে যেতেও দিচ্ছিল না। কিম তাকে বলে, তোমার এখন সবকিছু এক্সপ্লেন করতে হবে, আমার মোতাবেক আমরা তো নর্মাল ব্যবহারই করছি। আর সে জেনিকে কিস করবে, তখনই সেখানে স্টাফ কল করে আর বলে, মিস্টার লু চলে এসেছে। জেনি তাকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিম তাকে বলে, তুমি কেন এত বেশি ভয় পাচ্ছ? এটা তো আমাদেরই বাড়ি, নাকি তুমি এ কারণে ভয় পাচ্ছ তুমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না? জেনি তাকে উত্তরে কোনো কিছুই বলতে পারে না। তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে বলে, জেনির বাবা সবকিছু ট্রান্সফার করে ফেলেছে। জেনি এ কথা শোনার পর অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার মায়ের রেখে যাওয়া বিলাগুলো এখন তার নামে হয়ে গিয়েছিল। আর সে কিমকে ধন্যবাদ জানিয়ে তাকে জড়িয়ে ধরে। কিমেরও সেই জায়গায় তাকে জড়িয়ে ধরে অনেক বেশি ভালো লাগছিল। তারপরের দিন জেনি কোথাও যাচ্ছিল, কিম তাকে বলে, আমিও তোমার সাথে যাব। জেনি তার কাছ থেকে দূরে সরে যায় এবং তাকে নিষেধ করে দেয়। এই ব্যবহার তার কাছে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কিম রেগে তাকে বলে, আমি কারে তোমার জন্য অপেক্ষা করব। অন্যদিকে আমরা জেনির প্যারেন্টসদেরকে দেখতে পাই। জেনির বাবা তো সেই জায়গায় প্ল্যানিং করছিল তাদের সবাইকে নিয়ে কিভাবে তারা জেনিকে মারতে পারবে, আর তারা মিলে তো কয়েকজনকে হায়ারও করে ফেলেছিল জেনিকে মারতে।
ডেইজি তো খুশি হয়ে বলতে শুরু করে ভালোই হবে সে যদি মারা যায়, সেও তার মরা মায়ের কাছে চলে যাবে। তারপরে সিনে জেনি এবং কিম মিলে যখন কোথাও যাচ্ছিল, সেই জায়গায় জেনি বুঝতে পারে কেউ হয়তো তাদের পিছু করছে। ড্রাইভার কিমকে বলতে শুরু করে মনে হচ্ছে কেউ আপনাদের পিছু করছে। কিম তাকে বলে গাড়ি অনেক জোরে চালাও, তারা যাতে অনেক বেশি পিছিয়ে পড়ে থাকে। কিন্তু তারা যখন গাড়ির স্পিড বাড়াতেই যাবে তখন সামনে থেকে আরেকটা গাড়ি চলে আসে, তাই তাদের তখন ব্রেক মারতে হয়। সেই গাড়ি থেকে অনেকগুলো লোকেরা বের হতে শুরু করে। তাছাড়া হঠাৎ করে যখন ব্রেক মারা হয়েছিল, কিম তো নিচের পরোয়া না করে জেনিকে বাঁচাতে শুরু করে দিয়েছিল। আর সে এখন জেনিকে গাড়ির মধ্যেই থাকতে বলে আর সে বেরিয়ে যায়। আর সে গাড়ি থেকে বের হয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু সে একজন ছিল, এতগুলো মানুষের সাথে কি পারা যায়। কিম যখন অন্য গুন্ডাদের সাথে ফাইট করছিল তখনই হঠাৎ করে কেউ তার মাথার মধ্যে আঘাত করে। জেনি তো অলরেডি সব গার্ডদেরকে ফোন করে ডেকে নিয়েছিল, কিন্তু তারা এখনো আসেনি। জেনি যখন কিমের এত খারাপ অবস্থা দেখতে পায় তখন সে চিল্লাতে শুরু করে। জেনি তখন তাড়াতাড়ি করে কিমকে ধরার জন্য বাইরে চলে যায়, আর পেছন থেকে তার মাথার মধ্যে কেউ মারতেই যাবে ততক্ষণে গার্ডরা সেখানে চলে আসে। জেনি দৌড়ে কিমের কাছে গিয়েছিল। এই সিনটা দেখার পর তার আগের সব স্মৃতিগুলো মনে পড়ে যায়, আর সে বুঝতে পারে ছোটবেলায় তাকে যে মেয়েটা বাঁচিয়েছিল সেটা আর কেউ নয়, জেনিই ছিল। আর সে জেনিকে কিছু বলতেই যাবে ততক্ষণে সে অজ্ঞান হয়ে যায়। কিম তখন জেনিকে দেখে ভাবতে শুরু করে সে ওঠার পর সে তাকে সবকিছু বলে দিবে। জেনিরও সেই জায়গায় কিমের প্রতি ফিলিংস ডেভেলপ হতে শুরু করেছিল, কিন্তু সে তাকে তার দেবর মনে করে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছিল। তারপরে সিনে আমরা কিমকে দেখতে পাই, সে কিনা জেনির অনেক বেশি যত্ন করছিল। তার তো খেয়ালই ছিল না সে নিজেও আঘাত পেয়েছে। জেনি তো তার ব্যাপারে তাকে জিজ্ঞেস করছিল। কিম তাকে বলে তুমি কেন আমার জন্য টেনশন করছো, নিজের জন্য টেনশন করো। তুমি কি ভাবছো তোমার শরীর কি আমার থেকেও বেশি স্ট্রং? আর তোমার এত সাহস, তুমি বাইরে বের হয়ে সবার সাথে ফাইট করার চেষ্টা করেছিলে, তাও আবার আমার জন্য। আর সে তো জেনির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। জেনি তাকে বলে তুমি কি করছো? কিম তাকে বলে আমি তোমাকে ওষুধ লাগিয়ে দিতে চাচ্ছিলাম। জেনি তাকে নিষেধ করে দেয় আর বলে সবকিছু আমি নিজে করতে পারবো। আসলে জেনি কিমকে বাঁচানোর জন্য নিজেও তাদের সাথে ফাইট করার চেষ্টা করেছিল, এ কারণে সেও আঘাত পেয়েছিল। জেনি তাকে না বলায় সে তাকে কিস করার জন্য আঘাত ছিল, কিন্তু জেনি তাকে থামায় আর বলে আমি তোমাকে বলেছি তুমি আজব ব্যবহার করা বন্ধ করো। কিম তখন তাকে বলে একবার তুমি আমাকে ওষুধ লাগাতে দাও, তারপরে তুমি নিজেটা নিজেই লাগিয়ে নিও। তাই জেনিও তখন তাকে আর কোনো কিছু বলতে পারে না। কিম তারপর আস্তে আস্তে তাকে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। ওষুধ লাগানো হলে জেনি তখন তাকে বলে এখন আমাদের এই জায়গায় থেমে যাওয়া উচিত। কিম তাকে বলে আমি কোনো কিছু বুঝলাম না, তুমি কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছ? জেনি তাকে বলে আমাদের এরকম কোনো কিছু করা উচিত নয়। কথা বলে সে তার রুম থেকে তাকে বের করে দেয়। কিম বারবার দরজা নক করতে শুরু করে আর দরজা খুলতে বলছিল, কিন্তু সে দরজা খোলে না। এই শব্দ বাইরে থাকা স্টাফরা দেখছিল। স্টাফ বলতে শুরু করে তার সাথে সেটাই হচ্ছে যেটা সে সবার সাথে করে। তারপরের দিনে সকালে সিন দেখানো হয়। সকালে নাস্তা করার জন্য জেনি বের হয়েছিল, কিন্তু সেখানে জেনির ডিম তার কাছ থেকে নিয়ে নেয় এবং ছিলতে শুরু করে। স্টাফ বলতে শুরু করে গ্র্যান্ডপার জন্মদিন, সেখানে তাদেরকে একসাথেই যেতে হবে। কিম তখন বলে সে গ্র্যান্ডপার জন্মদিনে যাবে। জেনি তাকে বলে আমি অবশ্যই যাব, আমি এই পরিবারের পুত্রবধূ, তাহলে আমি কেন যাব না। কিন্তু সে ডিম ছুলে তাকে দিয়ে দেয়। আর সে জেনিকে বলে তুমি নিজেকে নিজে প্রিপেয়ার রেখো। জেনি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। কিম ভাবতে শুরু করে তুমি এ কারণে নিজেকে প্রিপেয়ার রেখো কারণ তোমার হাজব্যান্ড আমি লুনা। তারপরে সিনে আমাদের গ্র্যান্ডপার জন্মদিনের সিন দেখানো হয়। তারা দুজনেই সেই জায়গায় চলে গিয়েছিল। তারা সে বাড়ির মধ্যে যাওয়ার পর জেনি নোটিস করে সেই জায়গায় অনেক ধরনের আন্টিরা অনেক বেশি কথাবার্তা বলছিল। আর তার বুঝতে বাকি ছিল না এ বাড়িও তার বাড়ির মতোই, সেখানে দোষে বিনা দোষে অনেক কথাই শুনতে হয়। কিম তাকে বলে চিন্তা করো না, আমি তোমাকে প্রোটেক্ট করব। জেনি তাকে বলে আমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি। সেখানে আন্টি তো কিম এবং তার ভাইকে নিয়ে অনেক বেশি কথা বলতে শুরু করে। জেনি বুঝতে পারে এসব আন্টিদের কারণে তার অনেক কথা শুনতে হয়েছে। আর কিম সেখানে বুঝতে পারে সে কিছু না কিছু এখানে করবে। কিম তখন সে আন্টিদের কাছে চলে যায় এবং নিজের পরিচয় দিতে শুরু করে। তারা সবাই তো তার প্রশংসা করতে শুরু করেছিল। জেনি তাদেরকে ধন্যবাদ জানায় আর বলে আমাকে সবাই আমার ফেস এবং ফিচারের জন্য অনেক বেশি প্রশংসা করেছে। আনলাইক আপনাদের মতো আপনারা যদি অন্য কারো বাড়িতেও যান, সে বাড়িতে লক্ষ্মী কখনো প্রবেশই করবে না, সে মানুষটা গরিবই থেকে যাবে। একজন আন্টি তো অনেক বেশি রেগে যায় আর বলে তোমার আমাদের জন্য চিন্তা করতে হবে না, আমাদের কাছে এত টাকা আছে, আমাদের পরের উত্তরাধিকারীরাও না কাজ করেই থাকতে পারবে। আর সে তার প্রেমিকের ব্যাপারে কথা বলছিল। জেনি তখন তাকে বলে আপনি যে পরিবার থেকে বিলং করেন আপনি সত্যি অনেক বেশি আনলাকি, মনে হচ্ছে আপনি কখনো তার ওয়াইফ হতেই পারবেন না, সবসময় মিস্ট্রেস হয়েই থাকতে হবে। সে আন্টি এত বেশি রেগে যায় সে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু জেনি তার আগে তার ওয়াইন তার উপরেই ফেলে দেয়। আন্টি তো সেই জায়গায় অনেক বেশি চিল্লাতে শুরু করে। জেনি তাকে থামায় আর বলে আপনি তো চিল্লাচ্ছেন কেন, আমি গরম কফি আপনার উপর ফেলিনি,
আর আমি আপনার চোখে মরিচের গুঁড়াও ঢেলে দেইনি, তাহলে আপনি কেন তো বেশি চিল্লিয়ে সিম্পেথি গেইন করতে চাচ্ছেন? ততক্ষণে মিস্টার ব্যান সেখানে চলে আসে। কিম তখন তাকে বলে এটা তার সেকেন্ড আঙ্কেল। আর তার ওয়াইফ তো জেনির ওপর চিল্লাতে শুরু করে আর বলে এই মেয়ে কখনোই আমাদের পরিবারে সুখ আনতে পারবে না। জেনি তাকে বলে যদি সুখ রাখারই থাকতো তাহলে আপনাকে এতদিন এই পরিবারে রাখা হতো না। বাড়িতে যদি ঝগড়া করার লোক থাকে তাহলে ঝগড়া তো লাগবেই, তাই আমার আশা এবং না আশায় কোনো কিছু যাই আসে না। মিস্টার ব্যাং তখন বলে তুমি এই পরিবারের নতুন পুত্রবধূ, তাই তোমার এখন আমাদের সব এল্ডারদেরকে চা সার্ভ করা উচিত। জেনি তখন চা নিয়ে টস করতে শুরু করে আর বলে হেলথ ইস্যুর কারণে আপনারা চা খেতে পারবেন না, তাই আমি আপনাদেরকে সরি বলার জন্য এই চা নিজেই খেয়ে নিচ্ছি। এই ব্যবহার দেখার পর তো কিমের আঙ্কেল অনেক বেশি রেগে যায়, কিন্তু কিম তো এই সব কিছু দেখে অনেক বেশি মজা নিচ্ছিল, কারণ তার ওয়াইফ তাকে অনেক ভালোভাবে হ্যান্ডেল করেছিল, কারণ তার আঙ্কেলকে শিক্ষা দেওয়ার ক্ষমতা সবার ছিল না। আঙ্কেল তো সেখানে রেগে যায় এবং নিচের গ্লাসটাই ভেঙে ফেলে। ততক্ষণে গ্র্যান্ডপা এসে চিল্লাতে শুরু করে আর বলে আমার পার্টিকে তোমরা ফিশ মার্কেট বানিয়ে ফেলেছ। তখন সেখানে থাকা সবাই তো গ্র্যান্ডপার সামনে চলে যায়। সেখানে তো লু উপস্থিত ছিল। তাকে দেখার পর তো চিনি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে যখন কিমকে প্রথমবার দেখেছিল তখন তার মনে হয়েছিল দুই ভাইয়ের চেহারা প্রায় সেম, কারণ তারা তো ভাই ছিল এবং সে মনে করেছিল তাই মাস্ক পরা অবস্থায় এবং মাস্ক ছাড়া অবস্থায় তাদেরকে একরকমই মনে হয়। কিন্তু সে তো জানে না কিমি তার সামনে লু হয়ে ঘোরাফেরা করছে। জেনি তো এইসব ভেবে অনেক বেশি কনফিউজ ছিল, আর ওই জায়গায় কিম তো বুঝতে পারছিল না সে এখন কি করবে, কারণ সে তো আগে জেনিকে কোনো কিছু এক্সপ্লেন করেনি। এখন সে তাকে কি বলবে? জেনিকে যদি এখন সে সব কিছু বলে সে যদি অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, তাই সে তাকে বলে তার ভাই স্কিন মাস্ক পরেছে। কিন্তু জেনির তো সন্দেহ এখনো মন থেকে যাচ্ছিল না। তারপর ইভেন্ট শুরু করা হয়। জেনি তো দূর থেকে তার হাজবেন্ড মনে করে লুকিয়ে দেখছিল, আর অবশ্যই কিম যখন এটা নোটিস করে তার অনেক বেশি জেলাস ফিল হয়। কিম তারপর জেলাস হয়ে তাকে সেখান থেকে টানতে টানতে একটা জায়গায় নিয়ে যায়, আর তাকে বলতে শুরু করে তুমি আমার ভাইকে কেন দেখছো? তুমি তো আমাকেও দেখতে পারো। জেনি তাকে বলে ফালতু কথা বলা বন্ধ করো আর আমাকে ছাড়ো। কিম তাকে বলে আমি কি তোমাকে কিস করতে পারি? জেনি তাকে নিষেধ করতে শুরু করে, তখন সে তার হাতে কিস করে। ততক্ষণে বাইরের সবাই চিল্লাতে শুরু করে, কারণ লু তো অজ্ঞান হয়ে গিয়েছিল। কিম তখন তাড়াতাড়ি করে তার ভাইয়ের কাছে চলে যায় এবং তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। জেনি তো সেই জায়গায় কোনো কিছুই বুঝতে পারে না। সেদিনের জন্য পার্টি সেই জায়গায় শেষ করা হয়। তারপরে দিনের সকালের দৃশ্য দেখানো হয়। সকালবেলা জেনি স্বপ্নে দেখছিল সে আর কিম রোমান্স করছে। স্বপ্নে এসব দেখে সে তো ভয় পেয়ে উঠে যায়, আর সে নিজেকে নিজে প্রশ্ন করতে শুরু করে সে তার হাজবেন্ডের ভাই, তাকে নিয়ে সে কিভাবে এরকম স্বপ্ন দেখতে পারে। তারপর তাকে ব্রেকফাস্টের জন্য ডাকা হয়, আর সে ভাবে সে এখন তার হাজবেন্ডের সাথে দেখা করেই ছাড়বে আর জেনেই ছাড়বে, তারা দুজনে কি একই মানুষ নাকি আলাদা। তারপর সে কিমের কাছে চলে যায় এবং তাকে রিকোয়েস্ট করে সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে চায়। কিম তাকে বলে যদি আমি নিষেধ করি? জেনি তাকে বলে সে আমার হাজবেন্ড, আমরা যখন ইচ্ছা আমি তার সাথে দেখা করতে পারি। ততক্ষণে লু সেখানে চলে আসে। জেনি তাকে প্রমিস করতে শুরু করে সে সব সময় তাকে প্রোটেক্ট করবে আর সে সব সময় তার খেয়াল রাখবে। আর সে নিজেকে বোঝাতে শুরু করে সামনে থাকা ব্যক্তিটা তার হাজবেন্ড, তাই তার এখন তার হাজবেন্ডের ভাইয়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আর সে লুকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায়। কিম তাকে দেখে ভাবতে শুরু করে এই মেয়েটা এত বোকা কেন। কিন্তু সেখানে তার ভাইয়ের পরিচয় দিয়ে অনেক বেশি টেনশনে আছে, কারণ সে এখন তার কাছাকাছি যেতেই পারছে না। আর জেনি এখন তার ভাইয়ের কেয়ার করছে, এটা তার সহ্য হচ্ছে না। কিন্তু সেই জায়গায় সে মুহূর্তগুলোর কথা ভাবতে শুরু করে যখন সে আর জেনি অনেক বেশি কাছাকাছি ছিল, কিন্তু জেনি এখন তার কাছ থেকে অনেক বেশি দূরে চলে গেছে। এসব ভাবার পর তো সে সিগারেট খেতে শুরু করে, আর সে হঠাৎ করে তাকে অন্যরা জেনি যখন বসেছিল তার বাবা তাকে কল করে এবং তাকে বাড়িতে আসতে বলছিল। জেনি বুঝতে পারে তারা হয়তো অন্য কিছু একটা করতে চাইছে, কিন্তু সে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। স্টাফ তাকে থামায় আর বলে মিস্টার কিম এখন অ্যাভেলেবেল না, আপনি মিস্টার লুকে আপনার সাথে করে নিয়ে যান। জেনি তাকে বলে সে আমার ব্রাদার ইন ল হয়, সে আমার হাজব্যান্ড নয় যে তাকে আমি সব জায়গায় নিয়ে ঘুরে বেড়াবো। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। স্টাফের তো কোনো কিছুই যায় আসছিল না, কারণ এই সব কিছু কিমের কারণেই হচ্ছে, কারণ সে তার পরিচয় লুকিয়ে রেখেছে। না হলে তারা এতদিনে অনেক সুন্দর একটা সম্পর্কে চলে আসতে পারতো। অন্যদিকে জেনি যখন তার বাড়িতে পৌঁছায় তার স্টেপ মাদার তো নিজে হামাগুড়ি দিয়ে তার কাছে ক্ষমা চাচ্ছিল আর স্বীকার করছিল সব ভুল তারই। এই সব কিছু সেই কারণে করছিল কারণ কিম তাদেরকে এখনো জ্বালাতন করা থামাচ্ছিল না। জেনি ভাবছিল সব সমস্যা তো সমাধান হয়ে গেছে, তারপরেও সে কেন তাদেরকে জ্বালাতন করছে। জেনি তাকে বলে আমি আপনাদেরকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আপনারা সব সময় আমার সাথে এরকমই করেন। এটা প্রথমবার ছিল না, আপনারা আমাকে বুলি করেছিলেন, আর আপনাদের সাথে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের অ্যাকশনেরই রিয়াকশন। এ কথা বলে সে তো চলে যায়। তারা তিনজন তো অনেক বেশি রেগেছিল, আর তারা তো বলতে শুরু করে সে আমাদের কথা শুনলো না, তাই এখন আমাদের কিছু না কিছু করতেই হবে। তারপর জেনি যখন একটা জায়গার মধ্যে যায় সে কিমকে দেখতে পায়। কিম তো একটা মেয়েকে পাত্তাই দিচ্ছিল না, কিন্তু সে যখন জেনিকে দেখে তাকে জেলাস ফিল করানোর জন্য তার কাছাকাছি যায়, কিন্তু আসলে সে মেয়েটার সাথে সে কোনো কিছুই করেনি, নাটক দেখাচ্ছিল। জেনি
এসব দেখে মনে মনে ভাবছিল ভালো হয়েছে আমি তাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছি, না হলে সে আমাকে ওইরকমভাবে ইউজ করতো। জেনির চলে যাওয়ার পরপরই তার কাছে স্টাফের কল আসে আর সে কিমকে বলতে শুরু করে মিস জেনি তার পরিবারের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছে, তারা সেখানে কোনো ষড়যন্ত্রও করতে পারে। ততক্ষণে কিম খেয়াল করে কেউ তার পিছু করছে। রেস্টুরেন্টে দাঁড়িয়ে জেনি ভাবছিল তার জীবনের সমস্যাগুলো কেন শেষ হচ্ছে না, সব শেষে সে তো একাই রয়ে যায়। ততক্ষণে কিম সেখানে চলে আসে এবং তার জ্যাকেটটাকে পরাতে শুরু করে। জেনি তাকে বলে তুমি কি করছো? কিম তাকে বলে এই জায়গা তোমার জন্য সেফ না, আমি তোমাকে দেখে রাখবো। তারপর সে আস্তে আস্তে তাকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। জেনি তখন সে লোকদেরকে নোটিস করে এবং বলে তারা কে, কিন্তু কিম তো এ ব্যাপারে কোনো কিছুই জানতো না। আর সে জেনিকে বলে বেসমেন্টে গাড়ি আছে, আমাদের সেখানে তাড়াতাড়ি করে যেতে হবে। কিন্তু তারা যখন জেনিকে দেখতে পায় তখন তারা তার পিছু করতে শুরু করে, কিন্তু ততক্ষণে তারা গাড়ির কাছে চলে এসেছিল আর কিম তাড়াতাড়ি করে তাকে গাড়ির মধ্যে লক করে দেয়। আর সে লোকেরা যখন চলে আসে তখন কিম তাদের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু সবাইকে ধুলিস্যাৎ করে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে একজন গান তুলে নেয়। জেনি তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বাইরে চলে আসে। কিম তাকে মানা করেছিল কিন্তু সে তার কোনো কথাই শোনে না। জেনি তাকে বলে তোমার শত্রুতা আমার সাথে, তুমি আমাকে মারার জন্য এসেছো, তাই প্লিজ তাকে কোনো কিছু করবে না। তখন সে গুন্ডা বলতে শুরু করে মনে হচ্ছে তোমরা একে অপরের জন্য জীবনও দিতে পারো, তাহলে কেন না আমি তোমাদের দুজনকেই মেরে ফেলি। আর সে কিমকে হুমকি দেয় আর বলে তুমি যদি তোমার হাত চালানোর চেষ্টা করো তাহলে তোমাকেও মেরে ফেলবো, এই মেয়েটাকেও মেরে ফেলবো। তাই কিম তখন আর কোনো কিছুই করে না। তখন সে গুন্ডার লোকেরা তাকে আরো বেশি মারতে শুরু করে। কিমও তখন তাদের সাথে ফাইট করার আর চেষ্টা করে না, কারণ সে জানে না হলে সে জেনিকে মেরে ফেলবে। জেনি তাড়াতাড়ি করে কিমের কাছে চলে যায়, সেই জায়গায় জেনিকে সে গুলি মারতেই যাবে। ততক্ষণে সেই জায়গায় গার্ডেরা চলে আসে এবং তাদের সবাইকে ধরে ফেলে। জেনি তারপর গুন্ডাদের কাছে চলে যায় এবং বলে আমাকে বলো তোমাদেরকে কে পাঠিয়েছে। কিন্তু তারা তো কোনো কিছু স্বীকার করতেই চাইছিল না। আর কিমের অবস্থা তো অনেক বেশি খারাপ ছিল আর সে তাকে সবকিছু কনফেস করতেই চাচ্ছিল, কিন্তু তার অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় সে তো অজ্ঞানী হয়ে গিয়েছিল। জেনি তখন তাড়াতাড়ি করে তার কাছে চলে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপরে সিনে জেনির যখন জ্ঞান ফিরে সে নিজেকে হসপিটাল বেডে দেখতে করতে শুরু করে, কারণ সে ভেবেছিল সত্যি সে মারা গিয়েছে। আসলে কিমে সবকিছু এই কারণে করছিল কারণ সে চাচ্ছিল জেনি তাকে কনফেস করুক যে সে তাকে ভালোবাসে। জেনি কিমকে দেখে বলতে শুরু করে সবকিছু আমার কারণে হয়েছে, তুমি যদি আমাকে বাঁচাতে না আসতে তাহলে তোমার মরতে হতো না। তুমি যখন আমার কারণে মারা গিয়েছো আমিও বাঁচা ডিজার্ভ করি না। একথা বলে সে চাকু দিয়ে নিজের প্রাণ নিতেই চাচ্ছিল, কিন্তু কিম ততক্ষণে উঠে বসে পড়ে এবং তাকে থামায়। জেনি তাকে দেখে হতবাক হয়ে যায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, এই সব কিছু তাদেরই প্ল্যান ছিল, যদিও স্টাফ তাদেরকে মানা করেছিল। স্টাফরা বারবার তাকে বোঝাতে শুরু করে আপনি তাকে সবকিছু বলে দিন, কিন্তু কিম তাকে বলে আমি চাই এরকম অভিনয় করতে যাতে আমি বুঝতে পারি তার মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা। বর্তমানে মেড বলতে শুরু করে এসব কিছু জানার পর ম্যাডাম অনেক বেশি রেগে থাকবে। সার্ভেন্ট বলে সে যদি তার ওয়াইফের সাথে এত বেশি ধাঁধা খেলতে চায় তাহলে আমাদের আর কি করার, আমরা তো কোনো কিছুই করিনি, আমরা শুধুমাত্র তার অর্ডার ফলো করেছি। কিন্তু জেনিকে বলতে শুরু করে তুমি এরকম কিভাবে করতে পারো, আমি মারা গিয়েছি এই কারণে কি তোমাকেও মরতে হবে? তুমি কি পাগল হয়ে গিয়েছিলে? তুমি নিজেকে ব্লেম করে নিজেকে মেরে ফেলতে যাচ্ছিলে, ব্লেম করা একেবারেই উচিত না। কিম যখন তাকে এসব বোঝাচ্ছিল তখনই সেই জায়গায় গার্ডেরা ডেইজিকে নিয়ে আসে আর বলে সব কিছু সে করেছিল। ডেইজিকে দেখার পর তো জেনি অনেক বেশি শকড হয় এবং তাকে জিজ্ঞেস করে সে কি কারণে এরকম করেছে। ডেইজি তাকে বলতে শুরু করে তুমি কি কারণ দেখতে পাচ্ছ না, কারণ তুমি আমাদের জীবনটাকে নরক করে ফেলেছো। আমরা ভেবেছিলাম তোমার বিয়ে করিয়ে দিলে তোমাকে আমরা আমাদের পরিবার থেকে সরাতে পারবো, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তুমি আমাদের পরিবারের জন্য সমস্যাই আনছো। আর আমি এত কিছু করার পরও কোনো কিছু পেলাম না, আর তুমি কোনো কিছু না করে এত কিছু পেয়ে গেলে, এই কারণে আমি তোমার প্রতি অনেক বেশি জেলাস হই। কিম তখন বলে এই ডেইজির তো অন্য একটা বাড়ির দরকার, যে বাড়ি মেন্টাল হসপিটালে হবে। গার্ডেরা তখন টানতে টানতে ডেইজিকে সেখান থেকে নিয়ে যায়। ডেইজি ক্ষমা চাইছিল কিন্তু সে তার কোনো কথাই শোনে না। জেনি তারপর বলে এখান থেকে চলে যায়। কিম তখন ভাবে সে আর কিছুদিন ওয়েট করবে, তারপর তাকে সবকিছু বলে দিবে। তারপরে রাতের সিন দেখানো হয়। জেনি তো কিমের জন্য খাবার নিয়ে এসেছিল। কিম তাকে বলে সে খাবারে আবার বিষ মেশানো হয়নি তো। জেনি তাকে বলে যদি মেশানো থাকে খেয়ে নাও, তাহলে তো বুঝতে পারবে। আর সে নিজের হাতেই তাকে খাবার খাইয়ে দিতে শুরু করে। কিম তো রেগে যাচ্ছিল কারণ খাবারটা অনেক বেশি গরম ছিল। জেনি তখন ফু দিয়ে তাকে খাইয়ে দিতে শুরু করে। তারপর জেনি যখন সেখান থেকে চলে যাবে কিম তাকে টান দিয়ে তার কাছে করে ফেলে। জেনি তাকে বলে আমি তোমাকে বলেছি আমার সাথে আজব ব্যবহার করবে না। কিম তাকে বলে আমি শুধুমাত্র তোমাকে ওষুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপর সে তাকে ওষুধ খাইয়ে দেয় আর তার আঘাতের মধ্যে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সেখানে তারা এত বেশি কাছাকাছি চলে এসেছিল তারা একে অপরকে কিস করতেই যাবে, কিন্তু কিমের সেখানে কল চলে আসে। তাই জেনি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে বলতে শুরু করে ডেইজি অনেক বেশি জেদ দেখানোর চেষ্টা করছে। কিম তাকে বলে কোনো ব্যাপার না, তাকে বুঝিয়ে দাও আমাদের পরিবার কত বেশি জেদ করে।
তারপরে সিনের লুকে দেখানো হয় সে ঘটনার জন্য তাদের দুজনকে অনেক বেশি কেয়ার দেখাচ্ছিল। লু কিমকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর তারা দুই ভাই একটা রুমের মধ্যে চলে যায় আর কথা বলতে শুরু করে। লু সেখানে কিমকে বলে তুমি কি জেনির চেহারা দেখেছো? তাকে দেখে কত বেশি গিল্টি মনে হচ্ছিল। এখন অলরেডি ঠিক সময় চলে এসেছে, তোমার এখন তাকে সবকিছু এক্সপ্লেন করতে হবে আর ভালো হবে তুমি যদি তাকে সব সত্যটা খুলে বলো। কিম তাকে বলে আমি তার জন্মদিনের দিন তাকে সবকিছু খুলে বলবো। লু তাকে বলে আমার কেন মনে হচ্ছে তুমি অনেক বেশি ঘাবড়ে আছো আর ভাবছো সে তোমাকে পছন্দ করবে নাকি করবে না। কিম তাকে বলতে শুরু করে আমি এত বেশি হ্যান্ডসাম যে কেউ আমাকে পছন্দ করবে। তারপরে সিনে কিম তো জেনিকে কল করে টেরিসে আসতে বলছিল। জেনি তাকে নিষেধ করে। কিম তখন তাকে বলে তুমি না আসলে আমার তোমার বেডরুমে আসতে হবে। জেনি তখন বাধ্য হয়ে টেরিসে চলে যায়। তারপর সে তাকে স্টার দেখাতে শুরু করে। জেনি তাকে বলে তোমার কাছে যত রোমান্টিক জিনিস আছে তোমার হবু বউয়ের জন্য বাঁচিয়ে রাখো। কিম তাকে চুপ করে আর বলে তুমি আমার ফিউচার, তুমি মানো আর না মানো। এই কথা বলে সে তো জেনিকে কিস করতে শুরু করে। জেনিও সেই জায়গায় সবকিছু ভুলে গিয়েছিল এবং তাকে ইন্টেন্সলি কিস করছিল। তারা দুজনেই সেই জায়গায় অনেক বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল। কিম তো সেই জায়গায় তার জন্য আংটিও নিয়ে এসেছিল এবং তাকে পড়াতে শুরু করে, কিন্তু জেনি তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে পরের বার তুমি এরকম কোনো কিছুই করবে না। কিম তখন তাকে প্রশ্ন করতে শুরু করে আর বলে আমার একটাই প্রশ্ন, তোমার হাজবেন্ড যদি আমার ভাই না হয়ে আমি হতাম তাহলে তুমি কি করতে? জেনি তাকে উত্তরে কোনো কিছুই বলছিল না। জেনি সেখানে স্টাফের আওয়াজ পায়, তাই সে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে কিম যখন নিচে নামছিল তখনই তার এক্স গার্লফ্রেন্ড শিন চলে আসে। শিনকে দেখার পর কিম তো রেগে যায় এবং তার গলা চাপতে শুরু করে আর বলে তুমি কি এখানে মরতে এসেছো? কিন্তু শিন তাকে ইনভিটেশন দিতে শুরু করে, সেটা সে নিতেই চাচ্ছিল না। ততক্ষণে সেই জায়গায় জেনি চলে আসে। শিন তখন তাকে পরিচয় দিতে শুরু করে। জেনি তাকে বলে তুমি এখন এই পরিবারের মেম্বার না, তাই এত রাতে অন্য কোনো মানুষের বাড়িতে আসা ঠিক না। আর সেই স্টাফকে বলছিল তাকে ছেড়ে আসতে, তখন সে রেগে সেখান থেকে চলে যায়। শিন তো সেখানে কোনো কিছুই বলতে পারে না, অনেক বেশি রেগেছিল। তারপরে আমাদেরকে জেনিকে দেখানো হয় সে বিছানায় বসে বসে কিছু একটা ভাবছিল। ততক্ষণে কিম সেখানে চলে আসে। কিমের তো আগে সব ট্রমাগুলো মনে পড়েছিল, তাই তার অনেক বেশি খারাপ লাগছিল। আর সে তো জেনির কাছে রিকোয়েস্ট করতে শুরু করে সে যাতে তাকে হাক করে রাখে। জেনিও তখন তাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে। তারপরে সিনে আমরা তাদের দুজনকেই বিছানায় দেখতে পাই। জেনি ওয়াশরুম গেলে দেখতে পায় তার গলার মধ্যে তো অনেকগুলো লাভ বাইট। এগুলো দেখার পর তো সে কিমের নাম ধরে চিল্লাতে শুরু করে। কিম তার কাছে চলে আসে আর বলে মনে হচ্ছে এক সাইড যথেষ্ট ছিল না, আরেক সাইড আমার কমপ্লিট করতে হবে। তাদের মধ্যে তো রোমান্স দিন দিন বেড়েই যাচ্ছিল। তারপর সিন্তু জেনিকে ডাকে এবং তাকে টেরিসের সেই ছবিগুলো দেখাতে শুরু করে। জেনি তাকে বলে তোমার কি মনে হয়েছে শুধু এতটুকুই হয়েছে, আমি তোমাকে এর থেকে বেশি দেখাতে পারবো। এ কথা বলার পর সে তাকে তার লাভ বাইটগুলো দেখাতে শুরু করে। সিন্তু রেগে যায় আর বলে আমি শুধুমাত্র তোমার কাছ থেকে একটা জিনিসই চাই, তুমি কিমের কাছ থেকে দূরত্ব বজায় রাখো। জেনি তাকে বলে কিন্তু তুমি তো তার এক্স গার্লফ্রেন্ড। কিন্তু শিন তাকে বলে খুব শীঘ্রই আমি তার বর্তমান জিএফ হব। জেনি তাকে বলে আমি এখানে তোমার মা না যে তোমার সব রুট ব্যবহারগুলোকে আমি সহ্য করব। আমি কি করব না করব তোমাকে জিজ্ঞেস করে করব না। এ কথা বলে সে চলে যায়। তারপরে আমাদের সেই ইভেন্টের সিন দেখানো হয় যে জায়গায় শিনও ছিল। জেনি যখন সেখানে ছিল তার কাছে একজন ওয়েটার চলে আসে এবং তাকে একটা জুস দিতে শুরু করে। জেনি তখন সেটা খেয়ে নেয়। তখন সেটা খাওয়ার পর তার তো মাথা ঘুরতে শুরু করে। আস্তে আস্তে সে তো অজ্ঞান হতে শুরু করে। তখন সে ওয়েটার তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করেছিল। আর আমরা জানতে পারি সবকিছু শিনই করেছিল, কারণ সে তার রেপুটেশন নষ্ট করতে চায়। অন্যদিকে শিন তো সেই জায়গায় কিমের কাছে চলে যায় এবং তাকে সেডিউস করতে শুরু করে এবং স্টাডি রুমে নিয়ে যায়। আর সে ভাবতে শুরু করে সে যদি কিমের সাথে ফিজিক্যাল হয়ে যায় তাহলে সে সারা জীবন তার কাছেই থাকবে এবং সে তাকে বিয়ে করে নিবে। আর সে কিমকে তো বারবার তার কাছে ডাকছিল। কিমও তার কাছে চলে যায় এবং তাকে জোর করে সে ড্রাগ খাওয়াতে শুরু করে, যেটা সে জেনিকে খাওয়াতে চেয়েছিল। আর সে তাকে বলে তুমি নিজের মেডিসিন নিজে টেস্ট করে দেখো। শিন তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে আর বুঝতে পারে কিম আগে থেকে সবকিছু বুঝতে পেরে গেছে আর সে জেনির হয়ে তার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু শিন তো এখনো থামছিল না। সে তখন আবারও তার কাছে আসতে চেষ্টা করে আর বলে তুমি আমাকে অ্যান্টিডোট দাও। কিন্তু কিম তো রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। স্টাফ তো সেই জায়গায় জেনিকে নিয়ে চলে এসেছিল এবং যে লোকটা তাকে হ্যারাস করার চেষ্টা করেছিল সে লোকটাকে তো আমাদের কিম অনেক বেশি মারতে শুরু করে। আর সে জেনিকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তারপরে তারা দুজনে গাড়িতে ছিল, কিন্তু জেনি তার একেবারে জ্ঞানে ছিল না। সে বারবার তার কাছে আসার চেষ্টা করছিল। ড্রাগের কারণে সে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না এবং বারবার তাকে এখানে ওখানে টাচ করছিল। কিম জানতো সে এখন তার জ্ঞানে নেই। সে যদি সজ্ঞানে থাকতো কখনোই তার এত বেশি কাছাকাছি আসতো না, তাকে দূরে সরিয়ে দিত। আর সে চায় না জেনি যখন ভালোভাবে জ্ঞান ফিরবে সে অনেক বেশি রিগ্রেট ফিল করুক, তাই সে নিজেকে কন্ট্রোল করছিল এবং তার কাছাকাছি যাচ্ছিল না। তারপর তারা বাড়িতে চলে যায়। সে জেনিকে বিছানায় শুয়ে চলে যেতে চাচ্ছিল। জেনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না আর তাকে বলে সে সকালে উঠে কখনো রিগ্রেট ফিল করবে না।
আর সে খুব ভালোভাবেই বুঝতে পারছে সে কি করছে। তখন তারা আস্তে আস্তে রোমান্স করতে শুরু করে এবং তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে। এখানে আমাদের সিন কাট হয়, তারপরের দিনের সিন দেখানো হয় যেখানে সকালে ওঠার পর জেনি একটু রিগ্রেট ফিল করে না। আর সে সকালে উঠে কিমকে বলতে শুরু করে সে তার ভাইকে চিট করতে চায় না, তাই সে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিবে। কিম তারপর জেনিকে থাকতে বলে সেখান থেকে চলে যায়, কারণ গ্র্যান্ডপা তাকে ওল্ড হাউসে যেতে বলেছে। কিম তারপর গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য চলে যায়। সেই জায়গায় তো শিনের বাবা এবং শিনও চলে এসেছিল। আর তারা তো কিমকে রেসপন্সিবিলিটি নিতে বলছিল। কিম তাকে বলে কোন ব্যাপারে রেসপন্সিবিলিটি আমি নিব। আর সে সবাইকে বলে সে জেনিকে ড্রাগ দিতে চেয়েছিল যাতে সে ওয়েটারের সাথে নাইট স্পেন্ড করে। আর সে শিনের বাবাকে বলে এতে তো বোঝাই যাচ্ছে আপনার মেয়ে শুধুমাত্র আমাদের পরিবারের ধন সম্পত্তি চায় আর কিছু না। কিমের কাছ থেকে সবকিছু শোনার পর গ্র্যান্ডপা তো অনেক বেশি রেগে যায় এবং তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে আর গার্ডদেরকে বলে সেখান থেকে বের করে দেয়। অন্যদিকে জেনি সাহস করে লুয়ের কাছে চলে যায়, কারণ সে তাকেই তো তার হাজবেন্ড ভাবছিল। আর সে লোকে বলে তোমার সাথে আমার কথা আছে। তখন সে বলে তোমার জন্য আমি ফিরে আছি, বলো। তখন সে তাকে সাহস করে বলে দেয় ডিভোর্সের কথা। লু তাকে কারণ জিজ্ঞেস করছিল, কিন্তু সে তাকে সরি বলে সেখান থেকে চলে যায়, কারণ সে অনেক বেশি এম্বারেস হচ্ছিল। লু তো সেই জায়গায় স্মাইল করতে শুরু করে, কারণ সে সবকিছুই বুঝতে পেরেছিল। অন্যদিকে জেনি বসেছিল এবং প্রথমবারের মতো তার বিয়ের সার্টিফিকেট দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এখন গিয়ে বুঝতে পারে সে জায়গায় তার হাজবেন্ডের ভাই ভাবছে সেই তার আসল হাজবেন্ড। কিম সেখানে আসছিল, তাই সে তাড়াতাড়ি করে ম্যারেজ সার্টিফিকেট লুকিয়ে ফেলে। আর সে কিমকে বলে সে তার ভাইয়ের প্রতি লয়াল থাকবে আর সে তার ভাইয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখতে চায় আর সে তাকে ডিভোর্স দিবে না। কিম তো রেগে যায় আর বলে সকালে তাহলে তুমি আমার সাথে নাটক করেছিলে। জেনি তাকে বলে তোমার যা ভাবার ভাবতে পারো, কিন্তু এখন আমি তোমার ভাবি, তাই তোমার এখন আমাকে রেসপেক্ট দিতে হবে। জেনিও তো সেই জায়গায় কিমকে শিক্ষা দেওয়ার জন্যই তার সাথে নাটক করেছিল। অন্যদিকে কিম তো তাড়াতাড়ি করে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য চলে যায় আর সে তাকে সবকিছু বলছিল। হতে পারে সবকিছুর কারণে সে নিজেকে অনেক বেশি গিল্টি মনে করছে, তাই সময় চলে এসেছে তুমি তাকে সবকিছু বলে দাও, কারণ এই সবকিছু যদি সে নিজে থেকে জানতে পারে তাহলে তার হার্ট একেবারে ব্রেক হয়ে যাবে। কিম তাই তাড়াতাড়ি করে জেনির রুমের বাইরে চলে যায় এবং তাকে অনেক বেশি ডাকতে শুরু করে, কিন্তু সে কোনো রেসপন্স করে না। তারপরের দিনে সে তো কিমকে অনেকগুলো ফটো দেয়। কিম তো খুশি ছিল, কারণ সে নিজে থেকেই তার সাথে কথা বলছিল। কিন্তু জেনি তাকে বলে এখান থেকে মেয়ে পছন্দ করো, আমি তোমাকে ব্লাইন্ড ডেটে পাঠাবো। কিন্তু কিম তো সব ছবিগুলোকে ছিঁড়ে ফেলে দেয় আর বলে আমি যাব না। কিন্তু সে ভাবে আর রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল অন্য মেয়ের সাথে দেখলে সে তো জেলাস ফিল করবে আর সে তাকে কনফেস করে ফেলবে যে সে তাকে ভালোবাসে। কিন্তু এরকম কোনো কিছু হয় না। সে যত তার কাছে যাওয়ার চেষ্টা করছিল সে তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু সেই মেয়েটার সাথে কথা বলছিল, কিন্তু জেনি সেখানে কোনো রেসপন্সই করছিল না, তাই সে রেগে তাকে কারের মধ্যে নিয়ে যায়। জেনি তাকে বলে আমি তোমাকে হেট করি। তখন কিম তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বলে সে তাকে কিস করতে শুরু করে। কিন্তু জেনি সেখানে তাকে তার কাছ থেকে দূরে করার চেষ্টা করছিল। তারপরে সিন আমরা দেখতে পাই কিম একটা পার্টির আয়োজন করেছিল, কারণ সে এখন সবার সাথে তার ওয়াইফকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছিল। সেখানে সে সবার সামনে তাদের বিয়ের ফটো শো করায়, কিন্তু জেনি সেখানে নীরব ছিল, কারণ সে অনেক বেশি পিওর থাকার সত্ত্বেও সে তাকে বারবার টেস্ট করেছিল। জেনি সবার সামনে এসে তাকে বলতে শুরু করে তুমি তো শুধুমাত্র আমাকে ইউজ করতে চেয়েছিলে আর দেখতে চেয়েছিলে আমি কি তোমার পরিবারের টাকা পয়সার পেছনে পড়ে আছি নাকি তোমাকে সত্যিই ভালোবাসি। কিন্তু এই সব কিছু করতে করতে তুমি ভুলে গেছো তুমি নিজের ভালোবাসা খুঁজতে গিয়ে একজনকে হার্ট করে ফেলেছো। আর সে কিমকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। লু তো এসব কিছু দেখে ভাবছিল এসব কিছু তো হওয়ারই ছিল। গ্র্যান্ডপা তো সেই জায়গায় জেনির পক্ষে ছিল আর বলছিল সে কাউকে বিশ্বাস করে না, এর মানে এটা না যে সে সবাইকে টেস্ট করবে। কিম তাকে মানানোর জন্য যায়, কিন্তু জেনি তাকে ডিভোর্সের কথা বলে দেয়। কিম এখন গিয়ে বুঝতে পারে জেনি আগে থেকে সবকিছু জেনে গিয়েছিল, কিন্তু কিম তো এখন জেনিকে হারাতে চায় না, তাই সে তার বাড়ির বাইরে চলে যায় এবং সারা রাত সেখানে দাঁড়িয়েছিল এবং তার জন্য অপেক্ষা করেছিল। কিন্তু জেনি তাকে কল করে আর কোর্টে আসতে বলে। তারপরের দিন আমরা কোর্টের সিন দেখতে পাই। কিম তো জেনিকে তার সব সম্পত্তি দিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু জেনি তাকে বলে সে কোনো কিছুই চায় না। আর সে জাজকে বলে তাকে বলুন এই সব কিছু যাতে সে তার দ্বিতীয় ওয়াইফের জন্য জমিয়ে রাখে। তারা তো ঝগড়াই শুরু করে দিয়েছিল। জাজ তো রেগে যায় এবং তাদের শুনানি সেখানে বন্ধ করে দেয় আর তাদেরকে বলতে শুরু করে তোমরা আগে ডিসাইড করে নাও কে কি করবে না করবে, তারপরে কোর্টে এসে ভাষণ দিও। তারপর তারা দুজনে বাইরে চলে আসে। কিম তো আবারও সেই জায়গায় জেনির কেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু জেনি তো ব্লাইন্ড ডেটে চলে যায়। কিম তাকে ফলো করতে করতে সেখানে চলে এসেছিল এবং সে ব্লাইন্ডেডের ছেলের বসকে কল করে আর বলে তাকে কাজে রাখতে। তখন সে বস সে ব্লাইন্ডেডের ছেলেকে কল করে আর কাজে আসতে বলছিল, তখন সে চলে যায়। জেনি তো রেগে সেই জায়গায় কিমকে দেখতে পায়। অন্যদিকে আমরা ডেইজি এবং শিনকে দেখতে পাই, তারা দুজনে তো মিলে গিয়েছিল। তারা দুজনে মিলে জেনিকে শিক্ষা দেওয়ার প্ল্যান করেছিল।
তারপর জেনিকে অ্যাটাক করার জন্য কয়েকজন লোক এসেছিল আর তারা জেনিকে অ্যাটাক করতেই যাবে ততক্ষণে কিম সেখানে চলে আসে এবং তাদের সাথে ফাইট করতে শুরু করে। তাদের সাথে ফাইট করার পর সে তখন জেনিকে বোঝাতে শুরু করে, আমি জানি শুরু থেকে আমি ভুল ছিলাম, কিন্তু এখন আমি সবকিছু শুধরাতে চাই, তুমি আমাকে একটা চান্স দাও। তারপর তারা দুজনে মিলে চলে যায় ডেইজি এবং শিনকে অ্যারেস্ট করাতে। তাদের অ্যারেস্ট করা হয়। তারপর কিম জেনিকে আবারও প্রপোজ করে, কিন্তু জেনি এবার রাজি হয়ে যায়। তারপরে সিনে আমাদেরকে তাদের বিয়ের দৃশ্য দেখানো হয়, তারা দুজনে একে অপরকে বিয়ে করে এবং কিস করে। এখানে আমাদের ড্রামাটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।